হবে সেটা তো আমি আগে বলেই দিয়েছি, প্রথমেই বলেছি যে খুব দ্রুতই তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। কিন্তু রেজাল্ট প্রকাশিত হলেই তো হবে না। তোমাদের মেইনের জন্য মেইন প্রিপারেশন থাকতে হবে। তো আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা এসআই মেইন পরীক্ষায় তোমাদের যে ট্রান্সলেটিংটা এসেছিল, ট্রান্সলেটটা বাংলা থেকে ইংলিশে, আর তোমাদের WBSI যে ট্রান্সলেট এসেছিল, তো দুটো ট্রান্সলেটই কিন্তু আমি কমপ্লিট করব তোমাদের সামনে। দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল WB সাব ইন্সপেক্টর, আর একটা হচ্ছে তোমাদের এখানে AP সাব ইন্সপেক্টর। তো এই যে দুটো পরীক্ষা হয়েছিল, এই দুটো পরীক্ষায় যে ট্রান্সলেটগুলো ছিল, সেগুলো তোমাদের সামনে আমি সুন্দর করে উপস্থাপন করব। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ 2020 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর মেন্স 2020 সালে যে তোমাদের ট্রান্সলেটিংটা এসেছিল, তো সেগুলো আজ তোমাদের সঙ্গে সলভ করব। এর সঙ্গে সঙ্গে তোমাদের শুধুমাত্র ট্রান্সলেট নয়, প্রতিদিন আমরা তোমাদের জন্য একদম কমনযোগ্য সাজেশন ট্রান্সলেট দেবো, যেগুলো তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষার হলে সেগুলো কমন পাবে। ট্রান্সলেট থেকেও কমন পাবে, রিপোর্ট থেকেও কমন পাবে। তো আজ আমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এবং KPSI এর যে ট্রান্সলেটগুলো ছিল, সেগুলো কত সুন্দর করে আমরা করতে পারি সেই কনসেপ্ট তৈরি করবো। তো রেগুলার করলে তোমরা কিন্তু সবাই পারবে। যাদের ইংলিশ একটু দুর্বল আছে তারা কিন্তু পারবে। তো আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের ডিসক্রিপটিভ ম্যাথ এবং ইংলিশ ক্লাস কিন্তু দেওয়া হবে, যেহেতু তোমাদের সময় খুব কাছে চলে এসেছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আর তার আগে বলে দিই, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম এখানে এটা KPSI এসেছিল কিন্তু, হ্যাঁ, KPSI। তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি, বলা হয়েছিল সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। তাহলে সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। দেখো, ইংলিশ গ্রামার করতে গেলে টেন্স সম্বন্ধে তোমার ধারণা থাকতেই হবে, এবং বাংলায় যেটা থাকবে আমার মেন সেন্সটা বুঝতে হবে, যে বাক্যটাকে আমরা কত সুন্দর করে সাজাতে পারি। তুমি যদি মনের মধ্যে এই যে বাক্যটা আছে সুন্দর করে মনের মধ্যে সাজাতে পারো, তাহলে তুমি সহজেই তার ট্রান্সলেটটা খুব সহজেই করতে পারবে। এবার দেখবে আমাদের যে ট্রান্সলেটগুলো থাকে বা এগুলো থাকে, বেশিরভাগই তোমাদের প্রেজেন্ট আর পাস্ট, এই দুটো বিষয় নিয়ে হয়ে থাকে। এবার চলো আমরা শুরু করি, তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ক্লাস করবো, আর আমরা নতুন নতুন কিছু শিখবো। সবকিছু তোমাদের যেগুলো সেগুলো বেরিয়ে যাবে, সেগুলো আমরা তার কনসেপ্ট ক্লিয়ার করবো। আচ্ছা, তাহলে সততার জন্য পুরস্কারটা প্রাপ্য। তাহলে আমাদের সেন্স, আমি বললাম যে প্রত্যেকটা বাক্যে আমাদের সেন্সটা ধরতে হবে, যে অ্যাকচুয়ালি কোন সেন্সে কথাটা বলেছে। তাহলে সততার জন্য পুরস্কারটা প্রাপ্য, তাহলে আমি বলতে পারি তাহলে কার। এখানে দেখো সাবজেক্টটা কিন্তু নেই, তাহলে সাবজেক্টটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে সে নিশ্চয়ই কোনো ব্যক্তি, তাহলে আমি লিখবো হি ডিজার্ভ। তাহলে বলেছি সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, তাহলে কার প্রাপ্য? তার প্রাপ্য। তো তাহলে এখানে কি হবে? হি ডিজার্ভ। তাহলে হি ডিজার্ভ, DESERVS, ডিজার্ভস, হি ডিজার্ভস। আচ্ছা, এস কেন করলাম? কারণ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর আছে, তাই তো? হি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, তাই আমরা হি ডিজার্ভস করলাম। তারপর দেখো, হি ডিজার্ভস রিওয়ার্ড। তাহলে হি ডিজার্ভস রিওয়ার্ড, কি হবে? রিওয়ার্ড, REWARD। তোমরা অবশ্যই খাতায় নোট করবে। তাহলে হি ডিজার্ভ রিওয়ার্ড। তারপরে কি বলা আছে দেখো, সততার জন্য। তাহলে কার সততার জন্য? আর সততার জন্য। তাহলে হি ডিজার্ভ রিওয়ার্ড ফর হিজ অনেস্টি, হিজ ফর হিজ কি অনেস্টি, সরি অনেস্টি নয়, অনেস্টি, HONESTY, অনেস্টি। তাহলে লাইনটা কি আসলে একটু বুঝে নাও। হি ডিজার্ভ রিওয়ার্ড, তাহলে সে কি পুরস্কার কি করে? এখানে দেখো, হি ডিজার্ভ রিওয়ার্ড, সে পুরস্কার মানে প্রাপ্য বা তার যোগ্য, সে পুরস্কারের যোগ্য। তাহলে ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। তাহলে কি বললাম, সবসময় তোমাদের সেন্সটা বুঝতে হবে, বাক্যটার সেন্স। দেখো, এর মধ্যে কিন্তু সাবজেক্ট ছিল না, তাহলে আমরা কিন্তু সাবজেক্টটাকে নিয়ে আসলাম। তো এই জিনিসগুলো কিন্তু করতে করতে তোমাদের তৈরি হবে। বোঝা গেল? চলো পরবর্তী 2 নম্বর দেখি। অবশ্যই কিন্তু খাতায় নোট করবে, এবং আমি তোমাদের রেগুলার যেগুলো করাবো সেগুলোই তোমরা অবশ্যই পরীক্ষা হলে দেখবে সেম টু সেম কমন পেয়ে গেছো। এটাই বেস্ট হবে। রিপোর্টগুলো দিয়ে দেবো, সাজেশন দিয়ে দেবো, কমন পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী দেখো 2 নম্বরে, পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল। তাহলে আমি কি বলেছি, সবসময় তোমাদের এই যে বাক্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের সেন্সটা বুঝতে হবে। তাহলে সে কি ছিল? দেখো, বাক্যটাকে আমাদের কিন্তু সাজিয়ে লিখতে হবে। তাহলে সে উদ্গ্রীব ছিল, মানে সে উত্তেজিত ছিল, উদ্গ্রীব ছিল, খুব এক্সাইটেড। তাহলে হি ওয়াজ এক্সাইটেড, তাই তো? দেখো, বাক্যটাকে সাজিয়ে লিখছি আমরা। তাহলে প্রথমে যাওয়া ছিল, দেখো লাইনটা ছিল পার্টিতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব ছিল। আমি লিখতে পারি যে সে উদ্গ্রীব ছিল কিসের জন্য? পার্টিতে যাওয়ার জন্য। তাহলে লিখতে পারি হি ওয়াজ এক্সাইটেড, হি ওয়াজ এক্সাইটেড। কেমন এক্সাইট করলাম? না, ছিল, পাস্টে আছে। তাহলে হি ওয়াজ এক্সাইটেড, EXCITED। তাহলে হি ওয়াজ এক্সাইটেড, তাহলে কোথায় যাওয়ার জন্য? দেখো, পার্টিতে যাওয়ার জন্য। তাহলে হি ওয়াজ এক্সাইটেড পর কি হয়? টু হয়, এক্সাইটেড টু গো টু দ্য পার্টি, এক্সাইটেড টু গো টু দ্য গো টু দ্য পার্টি, গো টু দ্য পার্টি। তাহলে আমি কি বললাম, সবসময় আমরা কি বুঝবো? সেন্স, যে বাক্যটাতে কি বলা আছে তার সেন্সটা বোঝার চেষ্টা করবো আমরা, সাজিয়ে তারপর তার অর্থ বার করবো। তাহলে হি ওয়াজ এক্সাইটেড টু গো টু দ্য পার্টি, তাহলে সে কি ছিল? সে দেখো, হি ওয়াজ এক্সাইটেড, সে উত্তেজিত ছিল, টু গো যাওয়ার জন্য, টু দ্য পার্টি, পার্টিতে। বেশ, চলো 3 নম্বর দেখবো। আমরা কিন্তু রেগুলার ক্লাস নিয়ে আসবো, তোমাদের রিপোর্ট করাবো, ঠিক আছে? আর গ্রামার যে পার্টগুলো, যেগুলো বেদিক প্রবলেম আছে, সেগুলো আমরা সলভ করে দেবো, নো টেনশন, সব কমন পেয়ে যাবে। রাম কথা দিয়েছিল যে সে যাবে। তাহলে দেখো, রাম কথা দিয়েছিল, তাহলে এখানে কথা দেওয়ার ইংলিশ কি হবে? রাম কথা দিয়েছিল, কে কথা দিয়েছিল? রাম। তাহলে রাম প্রমিসড, তাই না? কথা দিয়েছিল, এটা কি সে পাস্টে আছে? তাহলে প্রমিস না, প্রমিসড। তাহলে কি হবে? রাম, লিখবো রাম প্রমিসড, PROMISED।
তাহলে রাম প্রমিসড, ইডি কেন যোগ করলাম? কারণ কথা দিয়েছিল, রাম কথা দিয়েছিল। তাহলে রাম রাম কি বললাম? রাম প্রমিসড। রাম কথা, এখানে কিন্তু আবার অনেকেই রাম ওয়াজ প্রমিসড করে দেবে না, এই প্রমিস মানেই তো কথা দিয়েছিল, তাই না? তাই এখানে কিন্তু আর কোনো ওয়াজ আসবে না, এই ভুলটা কিন্তু অনেকে করে। তাহলে রাম প্রমিসড দ্যাট, কথা দিয়েছিল যে, দ্যাট মানে যে কথা দিয়েছিল যে সে যাবে, তাহলে কি সে যাবে। দেখো এবার তোমরা কি করবে? সে যাবে, তাহলে সে ইংলিশ কি হবে? হি। দেখো যেহেতু এটা কিসে আছে, এটা দেখো তোমাদের ফিউচারে আছে, সে যাবে, তাহলে কি হবে? হি উইল গো হবে না, যেহেতু তোমাদের ফিউচারে আছে হি, কি হবে? উইলের পাস্ট ফর্ম উড হবে, WOULD, হি উড গো, হি উড গো। বোঝা গেল? তাহলে রাম প্রমিসড দ্যাট হি উড গো, তাহলে রাম কথা দিয়েছিল যে সে যাবে। বোঝা গেল? তাহলে এখানে কেন উইল হলো না কেন? এটা কিন্তু তোমাদের ফিউচারে কি মানে বলছে, সে যাবে, হ্যাঁ সে যাবে। তাহলে আমরা জানি যে উইল থাকলে কি হয়? উইলের পাস্ট ফর্ম উড হয়, উইলের পাস্ট ফর্ম উড হয়। চলো এভাবে করতে করতে কিন্তু তোমাদের কনসেপ্টটা তৈরি হবে। চলো 5 নম্বর দেখবো, সরি 4 নম্বর। আমি সেই জায়গাটির নাম জানি না, আমি সেই জায়গাটির নাম জানি না। এটা কিন্তু তোমার কেপিএসআই এসেছিল, সেই কোশ্চেন আমরা সলভ করছি। আচ্ছা কি পরবর্তী কি ছিল? যেটা ছিল আমি সেই জায়গাটির নাম জানি না। তাহলে আমি জানি না, আমি বলেছি প্রত্যেকটা বাক্যর আগে সেন্সটা বুঝতে হবে যে এখানে কোন সেন্সে কথাটা বলেছে। তাহলে আমি জানি না, দেখো আমি সেই জায়গাটার নাম জানি না, তাহলে আমি জানি না, তাহলে আমি জানি না ইংলিশ কি? আই ডোন্ট নো বা আই ডু নট নো, আই ডু নট, নো, ANOW নো। তাহলে আই ডু নট নো, আমি জানি না সেই জায়গাটার নাম, তাই তো? বলছে আমি সেই জায়গাটার নাম জানি না, তাহলে আমি জানি না, আই ডু নট নো, কি হবে? দ্য নেম অফ দ্য প্লেস, দ্য নেম অফ দ্য প্লেস, PLACE, প্লেস। তাহলে প্লেস বলতে জায়গা। তাহলে দেখো অর্থ কি আসলো? যে আই ডু নট নো, আমি জানি না, দ্য নেম অফ দ্য প্লেস, আমি জানি না সেই জায়গাটি, তাই তো? এভাবে করে সেন্সটা তৈরি করতে হবে। চলো 5 নম্বর দেখবো। 5 নম্বর, তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও, হ্যাঁ? তারপর দেখো অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না, অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। তাহলে এর ইংলিশটা কি হবে? যে অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। তাহলে আমরা যদি সহজভাবে করি তাহলে লিখতে পারি নো ওয়ান অ্যাভয়েড মানে এড়িয়ে। আমি বলেছি সবসময় বাংলা বাক্যটা আমাদের সাজিয়ে সেন্সটা বুঝতে হবে। তাহলে অদৃষ্টকে এড়িয়ে যেতে পারে না, তাই তো? এড়িয়ে যাওয়া মানে কি? সেটাকে এড়িয়ে যাওয়া মানে অ্যাভয়েড করা। তাহলে আমরা সেভাবে লিখতে পারি নো ওয়ান অ্যাভয়েড, লিখবো নো ওয়ান অ্যাভয়েড মানে কি? AVOID, নো ওয়ান অ্যাভয়েড, তাহলে কেউ এড়িয়ে যেতে পারে না। বা অ্যাভয়েডের জায়গা আমরা কিন্তু নেগলেক্টও করতে পারি, NEGLECT, তাহলে নো ওয়ান অ্যাভয়েডও করতে পারি, নো ওয়ান নেগলেক্টও করতে পারি, ঠিক আছে? বা নো ওয়ান এসকেপও করতে পারি, একটা হয় নো ওয়ান ESCAPE, আমরা যে কোনো একটা করতে পারি। তাহলে নো ওয়ান অ্যাভয়েডও করতে পারি, নো ওয়ান নেগলেক্টও করতে পারি, নো ওয়ান এসকেপও করতে পারি। তাহলে নো ওয়ান অ্যাভয়েড, কেউ এড়িয়ে যেতে পারে না, নো ওয়ান মানে কেউ এড়িয়ে যেতে পারে না। তাহলে কি বলতো? তোমাদের কি আসছে? ফেট মানে কি? ফেট মানে ভাগ্য, ফেট। লাইনটা কি আসলো? দেখো নো ওয়ান অ্যাভয়েড বা নো ওয়ান নেগলেক্ট ফেট, কেউ অদৃষ্টকে, ফেট মানে কি? ফেট মানে ভাগ্য, এই অদৃষ্ট মানেই সেটা কি বোঝাচ্ছে? ভাগ্য। তাহলে নো ওয়ান অ্যাভয়েড ফেট, কেউ অদৃষ্টকে এড়িয়ে যেতে পারে না। যে কোনো একটা দিলে হবে, অ্যাভয়েড দিলেও হবে, নেগলেক্ট দিলেও হবে, এসকেপ দিলেও হবে। চলো পরবর্তী দেখো 6 নম্বর। আচ্ছা এটা আমি একটু সরিয়ে দিই, দাঁড়াও আমি এটা একটু সরিয়ে দিই, এটাকে আমি এখান থেকে সরিয়ে দিই। আচ্ছা পরবর্তী দেখো 6 নম্বরে কি বলা হয়েছে? এখানে F নম্বর, চল আরো একবার করা যাক। চল মানে চল না, চলো আরো একবার করা যাক। তাহলে আমি কি সবসময় বলেছি যে সেন্সটা ধরতে হবে। তাহলে আমরা বলি না লেটস গো, তাহলে এখানে লেটস ডু ইট এগেইন, আমরা লিখতে পারি লেটস LETS, লেটস ডু ইট এগেইন। আমার হাতে লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে বোর্ডের উপর, অ্যাডজাস্ট করে নাও। লেটস ডু ইট এগেইন, AGAIN। তাহলে আমি বললাম সবসময় আমাদের সেন্সটা বুঝতে হবে। তাহলে কি বললো? চলো আরো একবার করা যাক, তাহলে লেটস ডু ইট এগেইন, তাহলে লেটস ডু ইট চলো করি, এগেইন তাহলে আরো একবার। আচ্ছা এটাকে আমরা আর এক রকম ভাবে লিখতে পারি, কি লিখতে পারি? কাম অন লেটস ওয়ান মোর টাইম। এটাকে আমরা আর একটা করতে পারি যে তোমাদের কাম অন, বল না কাম অন করতে পারি। তারপরে লেটস ওয়ান মোর টাইম, লেটস ONE মোর MORE, লেটস ওয়ান মোর টাইম। অবশ্যই খাতায় কিন্তু নোট করবে, হ্যাঁ লেটস ওয়ান মোর টাইম, কাজ দেবে। তাহলে আমরা দুরকম ভাবে করতে পারি। দেখো তোমরা কিন্তু বাড়িতে পরবর্তীতে যখন ক্লাসে যাবে তখন তারপরে প্র্যাকটিস করবে। চলো আরো একবার করা যাক, তাহলে লেটস ডু ইট এগেইন, বা করতে পারি কাম অন লেটস ওয়ান মোর টাইম, ঠিক আছে? চলো এবার আমরা আমি নম্বর দিচ্ছি এখানে, জি নম্বর, এখানে জি নম্বর দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জি দেখো জি নম্বর কি বলা হয়েছে? 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমাদের বললাম মেন জিনিস আমাদের কি মানে সেন্সটা ধরতে হবে। তাহলে দেখো এর মধ্যে কিন্তু আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। 2 সপ্তাহ হলো মৃত্যু হয়েছে, কার মৃত্যু হয়েছে? কারণ না কারো তো মৃত্যু হয়েছে, কিন্তু আমরা এখানে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। তখন কি লিখতে হবে?
ইট হ্যাজ বিন, যেহেতু এটা দেখো এটা কিসে আছে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই না? 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। তাহলে 2 সপ্তাহ হলো, তো এখানে যেহেতু আমাদের যখন এরকম সাবজেক্ট যখন আমরা খুঁজে পাই না, তখন কি হয়, তখন সেটা আমরা ইট হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে ইট দিতে পারি, ইট ইট। তাহলে ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, তাই তো? ইট হ্যাজ বিন 2 উইক, ইট হ্যাজ বিন 2, সরি ইট হ্যাজ বিন 2, ইট হ্যাজ বিন 2 উইক, তাই তো? WEES। তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস, তাহলে এটা কি হলো? ইট হ্যাজ বিন 2 উইকস, 2 সপ্তাহ হয়েছে, তাহলে তার মৃত্যু হয়েছে। তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স হি ডেড, সিন্স। আচ্ছা, সিন্স কেন করলাম? কারণ এখানে দেখো আমরা জানি যে যদি পয়েন্ট অফ টাইম হয়, মানে নির্দিষ্ট করে সময় বোঝায়, তখন সেটা সিন্স হয়। আর যদি তোমাদের পিরিয়ড অফ টাইম হয় তখন ফর হয়। এটা জানো, যখন SINCE, সিন্স কখন হয়? যখন হলো পয়েন্ট অফ টাইম, POINT, পয়েন্ট অফ, যখন পয়েন্ট অফ টাইম হয়, মানে যখন তোমাদের নির্দিষ্ট করে কোনো সময় বোঝায়, পয়েন্ট অফ টাইম। আর যখন ফর হয়, ফর কখন হয়? ফর হয় পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? পিরিয়ড অফ টাইম, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে আমরা দেখলাম সিন্স কখন হয়? সিন্স হলো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, আর ফর হয় হলো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট করে তো বলছে 2 সপ্তাহ, 2 সপ্তাহ হলো, একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে। তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই সিন্স হবে। তাহলে এখানে হবে ইট হ্যাজ বিন 2 উইকস, ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স, SINCE, ইট হ্যাজ বিন, তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স হি ডেড, এ ডেড, ডাইড, DIED। তাহলে লাইনটা বোঝা গেল? লাইনটা কি বোঝা গেল বলো? তাহলে ভালো করে বললাম তো আমি, মেন হচ্ছিল বাংলার যে ট্রান্সলেট থাকে তার সেন্সটা বুঝতে হয়। তাহলে এখানে সেন্সটা বুঝলে পরে কিন্তু, কারণ সামনে তোমাদের যে পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ আছে, KPSI আছে, মিসলেনিয়াস আছে, সেখানে কিন্তু এগুলো মাস্ট বি। আচ্ছা, তাহলে দেখো যে 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট নেই। যখন সাবজেক্ট দেখতে খুঁজে পাচ্ছি না, যখন সাবজেক্ট খুঁজে না পাওয়ার জন্য, তখন আমরা কি করলাম? তখন আমরা ইট নিয়ে আসলাম, আর দেখলাম এটা মৃত্যু হয়েছে। এটা কোন টেন্সে আছে? এটা তোমাদের প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই তো? মৃত্যু হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা বুঝতে পাচ্ছি। তাহলে আমরা করলাম ইট হ্যাজ বিন। আমরা জানি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন হয়, তাই তো? হ্যাজ বিন হয়, প্লুরাল হলে হ্যাভ করতাম। তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস, তাহলে 2 সপ্তাহ হয়েছে, তাহলে সিন্স হি ডাইড, তার মৃত্যু হয়েছে। বোঝা গেল? চলো পরবর্তী দেখবো আমরা কত নম্বর? 23 নম্বর। দেখো, অবশ্যই খাতায় নোট করবে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল। তাহলে এটা কি হবে? আমরা কি বলেছি? প্রথমে সেন্সটা বুঝতে হবে। তাহলে কি আমরা যদি এভাবে সাজিয়ে লিখি যে গভীর রাতে চোর এসেছিল, তাহলে একটি চোর এসেছিল, তাই তো? গভীর রাতে, লাইনটা এভাবে করে নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে। যদি বলি গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, তাহলে একজন চোর এসেছিল কি গভীর রাতে? নিশ্চয়ই। তাহলে আমরা লিখতে পারি এ থিপ কেম, এ থিপ, থিপ মানে চোর, THIEF। এ থিপ কাম নয়, কেম হবে। কেন? কারণ এটা পাস্টে আছে, তাই কেম হবে। তাহলে CAME, কাম নয় কিন্তু, কাম মানে আসা, কেম মানে এসেছিল। তাহলে পাস্টে আছে, যেন আমরা কি করলাম? কেম করলাম। তাহলে এ থিপ কেম টু দ্য হাউস, টু দ্য হাউস, HOUSE, টু দ্য হাউস। তাহলে এ থিপ কেম টু দ্য হাউস। এবার দেখো, তাহলে একটি চোর বাড়িতে এসেছিল কি গভীর রাতে, তাহলে সেন্সটা জাস্ট বুঝতে হবে। তাহলে অ্যাট মিডনাইট, হাউস অ্যাট মিডনাইট, মিডনাইট, MID, মিড, NIGHT, মিডনাইট। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারবে, করতে করতে সব বুঝবে। আচ্ছা, পরবর্তী আই নম্বর দেখো। আই নম্বরে কি আছে দেখো, বলা আছে আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে, আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। তাহলে এই লাইনটা আমাদের সুন্দর করে সাজাতে হবে। তাহলে আমি যে বইগুলো কিনেছিলাম সেইগুলি চুরি হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে লাইনটা করতে পারি? দেখো, তাহলে আমি যে বইগুলো কিনেছিলাম, তাহলে লিখবো দা বুকস। তাহলে আমি নির্দিষ্ট বইগুলো কিনেছিলাম, তাই লিখবো দা বুকস। আচ্ছা, দা বুকস কেন হলো সেটা একটু বুঝিয়ে দিই। দা বুকস কেন লিখলাম? কারণ আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো তো নির্দিষ্ট, তাই আমরা দা বুকস লিখলাম, বুকস। দা বুক নয় কেন? দা বুক করলে তো একটি বই হয়ে যেত, একটি নির্দিষ্ট বই। কিন্তু আমি যে বইগুলো কিনেছিলাম, আমি যে কটা বই কিনেছিলাম, নির্দিষ্ট একটা বই কিনেছিলাম, তাই আমরা দা বুকস করলাম। তাহলে দা বুকস আই বট, BOUGHT, বট। তাহলে দ্য বুক আই বট, তাহলে আমি, বট মানে কি? বাই মানে কেনা, বাই এর পাস্ট ফর্ম বট। তাহলে দ্য বুক আই বট, আমি কিনেছিলাম, আমি যে বইগুলি কিনেছিলাম, আমি বইগুলি কিনেছিলাম, তাহলে কি বলা হয়েছে? ওয়ার, WERE, ওয়ার, যেগুলি কি হলো সেগুলি, সরি, সেগুলি চুরি হয়ে গেছে, তবে ওয়ার স্টোলেন, STOLEN, স্টোলেন। আচ্ছা, এটাকে আমরা দেখো, এটা হলো স্ট্যান্ডার্ড ইংলিশে লিখলাম। এটাকে আমরা আরেক রকম ভাবেও লিখতে পারি, এটাকে আমরা আরেক রকম ভাবেও লিখতে পারি, সহজ হবে। আমি লিখতে পারি আই বট, BOUGHT, আই বট, আমি কিনেছিলাম দ্য বুকস, দ্য বুকস, দ্য বুকস হুইচ ওয়ার স্টোলেন, যেগুলি চুরি হয়ে গেছিল। তাহলে বোঝা গেল? হুইচ, WHICH, হুইচ ওয়ার, WERE, হুইচ ওয়ার স্টোলেন। দেখো, দুই রকম ভাবে লিখতে পাচ্ছি, হুইচ ওয়ার স্টোলেন, STOLEN। এটা হলো সিম্পল ইংলিশে লিখলাম। প্রথম যেটা আমি উদাহরণ দিলাম সেটা কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড ইংলিশে লিখেছি, মানে একটু, মানে শব্দের সম্বন্ধে একটু জ্ঞান আছে। তোমার দুটোই রাইট, এটা লিখলেও রাইট, এটা লিখলেও রাইট। কিন্তু দেখো, প্রথমটা কি, আমাদের বাক্যটা কি ছিল? যে আমি যে বইগুলি কিনেছিলাম সেগুলি চুরি হয়ে গেছে। আমি লিখলাম দ্য বুক আই বট, তাহলে ওই বইগুলি আমি যেগুলো কিনেছিলাম, আই বট ওয়ার স্টোলেন, চুরি হয়ে গেছে।
আবার ওটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি সহজভাবে যে আই বট দ্য বুক, আমি কিনেছিলাম দ্য বুকস হুইচ ওয়ার স্টোলেন, যে বইগুলো চুরি হয়ে গেছে। সেন্সটা বুঝতে হবে, সেন্স বুঝে নিয়ে তোমাকে বাক্যটা তৈরি করতে হবে। আচ্ছা, আরেকটা বাকি আছে, দেখো যে নম্বর, অবশ্যই কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, অথবা তোমরা কিন্তু এটাকে অবশ্যই খাতায় নোট করবে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার। আচ্ছা দেখো, আমি অতীত ভুলতে পারি না, আমি অতীত ভুলতে পারি না, তাহলে এর ইংলিশ কি হবে বলো দেখি। আমি অতীত ভুলতে পারি না, এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, একটু মুছে দিচ্ছি, তোমরা এগুলো মুছে দিচ্ছি, তারপরে এগুলো করবো। আচ্ছা, আমি কি বললাম, আমি অতীত ভুলতে পারি না, তাহলে বলো এটা কি হবে? তোমরা নিজেরা একটু বলো দেখি, কেউ লিখতে পারো কিনা যে আমি অতীত ভুলতে পারি না, এটা ইংলিশ কি হবে? কে বলতে পারবে দেখি, বলো দেখি। আমি অতীত ভুলতে পারি না, ইংলিশ কি হবে? আচ্ছা করি দেখি, দেখো খুবই সহজ, তাহলে যে নম্বর, তাহলে আমি অতীত ভুলতে পারি না, তাহলে আই ক্যান নট, তাই তো? আই ক্যান নট এটা কি সিম্পল পাস্টে আছে, তাহলে এটা তোমাদের ক্যান কুড কখন ইউজ হয়? যখন তোমাদের মডেল ভার্ব, ক্যান কুড তো মডেল ভার্ব, তাই না? কোনো কিছু পারা না পারা, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমি পারি, আমার পারা উচিত, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যান কুড ইউজ হয়। তাহলে আমি পারি না, তাহলে কি হবে? আই ক্যান নট, আই ক্যান নট, তাহলে আমি পারি না ফরগেট, জিইটি, আই ক্যান নট ফরগেট দ্য পাস্ট, PAST, পাস্ট। তাহলে কি হলো? আমি অতীত ভুলতে পারি না, তাহলে কি লিখলাম? আই ক্যান নট ফরগেট দ্য পাস্ট, আমি অতীত ভুলতে পারি না। বোঝা গেল? আচ্ছা, এটা গেল তোমাদের হলো KPSI, KPSI এর ভুলভাল লিখছি কেন, সরি, এটা তোমাদের গেল হচ্ছে KPSI এর যে তোমাদের ট্রান্সলেটটা ছিল সেটা কমপ্লিট করলাম। এবার আমরা WBSI এর যে ট্রান্সলেটটা ছিল সেটা করবো। দেখো এই দেখো WBSI, এটা WBSI এসেছিল, WBSI খুব ভালো, এগুলো কিন্তু তোমাদের আমরা রেগুলার নিয়ে আসবো, হ্যাঁ, রিপোর্টও করাবো, কমন পেয়ে যাবে একদম। আচ্ছা, তাহলে এখানে দেখো তোমাদের যেটা বলছিলাম যে এখানে কি বলা হয়েছে যে অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তাহলে কি হবে দেখো, আমরা করবো এবার। তোমরা অবশ্যই এই যে আমি যখন বাক্যটা দিচ্ছি তখনই তোমরা এর সেন্সটা ধরার চেষ্টা করবে, এর যে বাক্যটা কিভাবে সাজালে পরে আমার অর্থটা লিখতে সুবিধা, মানে ইংলিশটা সাজাতে সুবিধা হবে। তাহলে কি বলছে? অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তাই তো? তাহলে আমি কিভাবে লিখতে পারি যে অসুস্থতার কারণে সে আসতে পারেনি? তাহলে কি বলতে পারি? সে আসতে পারেনি অসুস্থতার কারণে, তাই না? সে আসতে পারেনি অসুস্থতার কারণে, এভাবে লিখবো যে সে আসতে পারেনি অসুস্থতার কারণে। তাহলে যখনই পারা, আমি একটু কি বললাম, পারা না পারা, হ্যাঁ, বা পারবে, হ্যাঁ, পারতো, এই যে এগুলো বোঝালে তখন আমরা ক্যান কুড ইউজ করি, তাই না? মডেল ভার্ব ইউজ করি। আচ্ছা, তাহলে আমি কি বলবো? সে আসতে পারেনি, তাহলে কি লিখবো? সে, হি। তাহলে ক্যানের পাস্ট ফর্ম, তাহলে যখন ক্যান হলে পাস্টে হয়, আর ক্যানের পাস্ট ফর্ম হলো কুড, ক্যানের পাস্ট ফর্ম কুড, তাহলে কি লিখবো? হি কুড, COULD, হি কুড নট, কাম, COME। আর তোমরা জানো মডেল ভার্বের পরে ভার্বটা প্রেজেন্ট হয়, তাহলে হি কুড নট কাম, সে আসতে পারেনি অসুস্থতার কারণে, তাহলে কি বলবো আমরা? ফর, তাই তো? তাহলে হি কুড নট কাম ফর টু হিজ ইলনেস, তাই তো? ফর, হি কুড নট কাম ফর, দিলেও হবে, অথবা তোমাদের ডিউ দিলেও হবে, ডিউ, মানে কারণে। তাহলে হি কুড নট কাম ফর, অথবা ডিউ টু হিজ ইলনেস, আলাদা হবে, টু হিজ ইলনেস। আমি এখানে লিখছি, এখানে লিখে নিচ্ছি ILLNESS, লিখে নাও, ILLNESS। তাহলে বোঝা গেল লাইনটা, যে হি কুড নট কাম ফর অথবা ডিউ একটা দিলেই হবে, হি কুড নট কাম ফর টু হিজ ইলনেস, তাহলে সে আসতে পারেনি তার অসুস্থতার কারণে, সেন্সটা বুঝতে হবে। চলো পরবর্তী দেখো, বিতে কি প্রশ্ন এসেছিল, প্রশ্নটা কি দেওয়া ছিল? শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, তাহলে বাক্যটাকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি? শ্রোতামণ্ডলী বলতে অডিয়েন্সকে বোঝাচ্ছে, তাই না? দেখো বলছে শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, তাহলে এই যে শ্রোতামণ্ডলী বলতে কি? অডিয়েন্স, যারা কোনো দর্শক সামনে যারা থাকে তারাই শ্রোতামণ্ডলী, তাদেরকে অনুরোধ করছে, তাহলে দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড, তাহলে কি হবে? বি নম্বরে দেখো হবে হলো, তাহলে দ্য অডিয়েন্স, AUDIENCE, তাহলে দ্য অডিয়েন্স ইজ বিং, BEING, তাহলে কি হলো? দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড, হ্যাঁ, রিকোয়েস্টেড, REQUESTED, তাহলে কি হলো? দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড, তাহলে শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হয়েছিল, মানে অনুরোধ করা হচ্ছে, দেখো শ্রোতামণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, তাহলে দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিট, এই দেখো আসন গ্রহণ করার জন্য, এক্ষেত্রে কি হবে? টু টেক, মানে তারা সিটটা নেবে, তাই তো? টু টেক দেয়ার সিটস, দেয়ার, THEIR, দেয়ার সিটস, SEATS, তাহলে কি হলো? দ্য অডিয়েন্স ইজ বিং রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। বোঝা গেল? আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা তাহলে বললাম, আমি বড় করে লিখবো। আচ্ছা, পরবর্তী দেখো এবারে সি নম্বরটা, সে কি কাজটা সম্পূর্ণ করেছে, তাহলে কি হবে? দেখো, সে কি কাজটা সম্পূর্ণ করেছে,
তাহলে এখানে লাইনটা কি করতে পারি? দেখো এখানে কিন্তু প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকলে পরে আমরা ২ রকম। এক হলো যখন আমরা বাচ্চাদের শেখাই আমাদের অফলাইনে, তখন আমরা কি বলি যে তুমি আগে পজিটিভ করে নাও তারপরে নেগেটিভ করো। তাহলে আমি বলেছি সে কি কাজটা করেছে? তাহলে বলবো সে কাজটা করেছে, তাহলে কি বলতাম? হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। যদি প্রশ্ন করেছে অক্সিলারি ভার্বটা আগে আসবে, তাই না? তাহলে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাজ। হির পরে তো নিশ্চয়ই হ্যাজ হয়, হি হ্যাজ হয়, তাহলে হ্যাজটা আগে আসবে। বুঝলে ব্যাপারটা? হ্যাজ হি হতো, হলো। তাই না? আমরা কি করতাম? আমরা করতাম হি হ্যাজ, তাই করতাম না? হি হ্যাজ। কিন্তু যেহেতু আমাদের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাই আমাদের এই অক্সিলারি ভার্বটা আগে আসবে, এখানে আসবে। ঠিক আছে? প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে। অক্সিলারি ভার্ব বলতে এটাকে বি ভার্ব বলে, মানে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, অনেক কিছুই বলে। বোঝা গেল? তাহলে আমাদের কি হবে লাইনটা? বোঝানোর জন্য লিখলাম, হ্যাঁ? তাহলে আসবে হলো প্রথমে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাজ হবে, হ্যাজ হি। তাহলে সে কি কাজটা সম্পূর্ণ করেছে? তাহলে হ্যাজ হি কমপ্লিটেড, সিওএম কম পিই, সিওএম কম পি পি কমপ্লি পিএলই টিডি, কমপ্লিটেড। তাহলে হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। কি বললাম? হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে সে কি কাজটা সম্পূর্ণ করেছে? দেখো যদি আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা না থাকতো, এই প্রশ্নবোধক চিহ্নটা না থাকতো, তাহলে কি করতাম? তাহলে প্রশ্নবোধক থাকতো যে সে কাজটা সম্পূর্ণ করেছে, তাহলে বলতাম হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন করেছে তাই আমাদের কি করতে হলো? এই যে বিভাবটা এখান থেকে উঠিয়ে নিয়ে আগে দেওয়া হলো, এটুকুই জাস্ট। চলো, আচ্ছা এবার আমরা ডি দেখবো। ডি নম্বর দেখবো যে রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে। রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে। তাহলে আমাদের এখান থেকে বাক্যটা কি বুঝতে হবে? রাম বাস করে, রাম বাস করে জঙ্গিপুর, তাই তো? জঙ্গিপুর জেলার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশন আর কি। আচ্ছা তাহলে আমরা লাইনটা সাজিয়ে নিই, দেখো তাহলে বোঝাচ্ছি। দেখো বলছে রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে, তাহলে রাম লিভস, রাম বাস করে, রাম বাস করে, তাহলে বাস করার ইংলিশ কি? লিভস। লিভস হবে। কেন লিভ হবে? এস কেন আসবে? কারণ আমরা জানি যে রামটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, এই জন্য এল-আই ভিই এটা এস যোগ হবে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে এল-আই ভিই লিভ এটা এস হলো, লিভস হলো। আচ্ছা তাহলে রাম লিভস, রাম বাস করে। এবারে ছোট শহরের আগে অ্যাট হবে, বড় শহরের আগে ইন হবে, তোমরা জানো। তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর, রাম লিভস অ্যাট জঙ্গিপুর। তাহলে বাংলা লেখো জঙ্গিপুর, JANGIPUR। তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর। আমি কি বলেছি? যখন ছোট জায়গা মানে গ্রামের নাম ছোট জায়গা বোঝাবে তখন তার আগে অ্যাট হয়, আর যদি বড় জায়গা বোঝায় তার আগে কি হয়? তার আগে তোমার অফ হয়। মানে বড় জায়গায় ইন বা অফ হয়। আচ্ছা তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর, কিন্তু বলেছে দেখো মহকুমা। মহকুমা বলতে কি? মহকুমা হলো সাব ডিভিশন বলে, মহকুমাকে বলে সাব ডিভিশন ইংলিশে। তাহলে আমরা লিখবো রাম লিভস অ্যাট জঙ্গিপুর সাব ডিভিশন। জঙ্গিপুর সাব, SUB সাব, DIVI সাব, DIVI TION, TION। তাহলে কি লিখলাম? রাম লিভস অ্যাট জঙ্গিপুর সাব ডিভিশন অফ মুর্শিদাবাদ। অফ মানে কি? অফ মানে হলো এর, তাহলে অফ মুর্শিদাবাদ, MUR মুরশি, SHI। সবসময় ভেঙে উচ্চারণ করো, যত বড়ই হও না কেন সবসময় ভেঙে উচ্চারণ করে দেখে ভুল হবে না। মুরশি, SIC, একটু ভুল হলো, তাহলে মুরশি, MUR মুর, SIC দা, DABADS, মুর্শিদাবাদ। ক্লিয়ার হলো লাইনটা? তাহলে রাম লিভস অ্যাট জঙ্গিপুর সাব ডিভিশন অ্যাট মুর্শিদাবাদ। বোঝা গেল? তাহলে বললাম বড় শহর বা নামের আগে কি হয়? ছোট শহরের নামের আগে, ছোট জায়গার নামের আগে অ্যাট হয়, আর বড় জায়গার নামের আগে অফ অথবা ইন হয়। তাহলে যেহেতু বলেছে এখানে তোমাদের মুর্শিদাবাদের, তাই তো? মুর্শিদাবাদের জঙ্গিপুর গ্রামের তোমাদের ছিল জঙ্গিপুর মহকুমায় বাস করে, এভাবে করে মনে রাখতে হবে। চলো পরবর্তী, তারপরে ই নম্বর। রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে। রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, এটা হলো ই। তাহলে বাক্যটাকে আমরা কিভাবে সাজাতে পারি? যে রমেশের ক্লাবে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি আছে। তাহলে রমেশের নিষেধাজ্ঞা জারি আছে ক্লাবের ভিতরে প্রবেশ করার, তাই না? লাইনটাকে সাজিয়ে নিলাম। বলেছে রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, তাহলে রমেশের নিষেধাজ্ঞা আছে কিসের উপর? ক্লাবে ঢোকার উপর, মানে ক্লাবে ঢোকা নিয়ে। তাহলে আমরা লিখবো রমেশ, RAMESH, রমেশ, RAMESH। রমেশ ইজ ব্যান্ড, রমেশ ইজ ব্যান্ড। ব্যান্ড মানে কি? তার প্রতি নিষেধাজ্ঞা জারি করা, নিষেধ আছে এটা। ব্যান্ড মানে কি? নিষিদ্ধ করা, তাই না? তাহলে রমেশ ইজ ব্যান্ড, BANNED। তাহলে রমেশ ইজ ব্যান্ড টু ইন্টার, ইন্টার মানে কি? প্রবেশ করা, ইন্টার দ্য ক্লাব, CLUB। বোঝা গেল? তাহলে আমি বাক্যটাকে সাজিয়ে নিলাম কি? রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা আছে, রমেশের নিষেধাজ্ঞা জারি আছে ক্লাবে ঢোকার উপর। তাহলে আমি লিখলাম রমেশ ইজ ব্যান্ড, রমেশের নিষেধাজ্ঞা জারি আছে কিসের উপর? টু ইন্টার দ্য ক্লাবস। আচ্ছা তাহলে এখানে আমরা ব্যান্ড ইডি করলাম কেন? দেখো যেহেতু এটা সিম্পল পাস্টে আছে, রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, মানে কাজটা হয়ে আছে এই জন্য, হ্যাঁ এই জন্য ইডি করলাম। আচ্ছা চলো পরবর্তী এফ। এভাবে করতে হবে, ভয়ের কিচ্ছু নেই। এফ নম্বর কি বলেছে? রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন। রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন। তাহলে এটা কি হবে? রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন, আমি বললাম সেন্সটা বুঝতে হবে। তাহলে রবিবাবু ঋণের দায়ে ডুবে আছে, তাহলে আমরা বাক্যটা কি লিখতে পারি? দেখো ভালো করে যদি আমরা লিখি তাহলে লিখবো রবিবাবু, RABIBABU, রবিবাবু ইজ, রবিবাবু ইজ ইন, রবিবাবু ইজ ইন ডেপ্ট।
ডিই বিটি, ডেপ্ট। রবিবাবু ইজ ইন ডেপ্ট, ডেপ্ট মানে কি? ঋণের দায়। তাহলে রবিবাবু ইজ ইন ডেপ্ট, রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন। বা এটাকে আমরা আরেকটা ভাষায় লিখতে পারি, রবিবাবু ইজ ড্রয়িং ইজ ইন ডেপ্ট। আমরা আরেকটা ভাষায় লিখতে পারি RABI, রবি, BABU, রবিবাবু ইজ ড্রয়িং, DROWNING, রবিবাবু ইজ ড্রয়িং ইন ডেপ্ট, DEBT। আমরা দুই রকম ভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারি, আবার এভাবে লিখতে পারি। মেন কি বলেছি যে আমাদের সেন্সটা বুঝে করতে হবে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপরে করছি। দাঁড়াও, আমরা মুছে দিই যতদূর হলো, এটাকে আমরা পুরোটাই মুছে দিই। চলো মুছে যাও। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেল নতুন শিক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের কিন্তু তোমাদের নিজেদের স্বার্থেই কাজে দেবে, অনেক পরীক্ষা হলে গেলে দেখবে মনে পড়বে। আচ্ছা চলো, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে। তাহলে আমাদের এই লাইনটা কিভাবে লিখতে পারি যে ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে। তাহলে ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, তাহলে ঘটনাটি দেখো আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা সাবজেক্টটা ধরতে হবে দ্য ইনসিডেন্ট, তাই তো? দ্য ইনসিডেন্ট, তাহলে ঘটনাটি নির্দিষ্ট, আমি লিখবো কত নম্বর লিখছি? জি করছি, তাই তো? জি নম্বর, হ্যাঁ জি। তাহলে লিখবো দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট INCIDENT, দ্য ইনসিডেন্ট। তাহলে ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, তাহলে কি হবে লাইনটা? দ্য ইনসিডেন্ট বহন করা, তাহলে এখানে বহন করা কি হবে? দ্য ইনসিডেন্ট, তাহলে ঘটনাটি বহন করে, দ্য ইনসিডেন্ট বেয়ার্স, BEARS, দ্য ইনসিডেন্ট বেয়ার্স সাক্ষ্য, তাই না? সাক্ষ্য ইংলিশ লিখতে পারি আমরা টেস্টিমনি, তাহলে লিখবো দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি, TESTI তাহলে কি বললাম? দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি টু হিজ অনেস্টি, HONESTY, বোঝা গেল? তাহলে কি হলো? দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি, তাহলে ঘটনাটি সাক্ষ্য বহন করে টু হিজ অনেস্টি, তার সততার। তাহলে দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি, বেয়ার্স মানে বহন করা, দ্য টেস্টিমনি মানে তোমাদের সাক্ষ্য, তাহলে দ্য ইনসিডেন্ট বেয়ার্স দ্য টেস্টিমনি টু হিজ অনেস্টি। চলো পরবর্তী 23 নম্বর দেখবো। করতে করতেই এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার হবে আস্তে আস্তে। তারপর দেখো, আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন। আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন। তাহলে এটাকে আমরা কোন সেন্সে লিখতে পারি? আমাদের প্রথমে হলো সেন্সটা বুঝতে হবে। তাহলে আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন, এটা সহজই আছে। তাহলে জাহাঙ্গীর কি হয়? কি হচ্ছে দেখো, আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের অধিকারী হন, তাহলে আমরা বলতে পারি যে জাহাঙ্গীর হয় উত্তরাধিকারী আকবরের পর, তাই তো? তাহলে এভাবে লিখি যে জাহাঙ্গীর JANGIR, জাহাঙ্গীর বিকেম BECAME, জাহাঙ্গীর বিকেম, তাহলে জাহাঙ্গীর কি হয়েছিল? জাহাঙ্গীর হয়েছিল, কি হয়েছিল? জাহাঙ্গীর বিকেম কি হবে? হেয়ার, একটা উচ্চারণটা এয়ার হয়, HEIR। এয়ার মানে কি? এয়ার মানে উত্তরাধিকারী, এয়ার মানে কি? এয়ার মানে উত্তরাধিকারী, মনে রাখবে, HEIR। তাহলে জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল, মানে মুঘলের, তাহলে জাহাঙ্গীর উত্তরাধিকারী কি? মুঘল সাম্রাজ্যের, অফ মুঘল, MOGHAL। তাহলে জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল থর্ন, মানে কি? মুঘল তোমাদের কি? মুঘল সিংহাসন মানে মুঘল সাম্রাজ্য আর কি। তাহলে মুঘল থর্ন, THRONE, তাহলে জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল থর্ন। তাহলে কি লিখলাম লাইনটা? জাহাঙ্গীর হয় মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী, তারপর আকবরের পর, তাহলে লিখবো এবার আফটার আকবর, AFTER, আফটার আকবর, AKBER। তাহলে দেখো আমরা কত সুন্দর করে সাজিয়ে জাস্ট ঘুরিয়ে লিখলাম বাক্যটাকে, সুন্দর করে বাক্যটা ধরা নিয়ে কথা। তাহলে জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী হন, তারপর আকবরের পর, তো সেটা লিখলাম জাহাঙ্গীর বিকেম দ্য এয়ার অফ মুঘল থ্রন আফটার আকবর। বোঝা গেল? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন পার্টে বা কিভাবে তোমাদের আরো ক্লিয়ার করলে তোমাদের সুবিধা হবে, সেভাবে করাবো। আচ্ছা, এবারে আমাদের এইচ হয়ে গেল, সরি এইচ এর পরে আই করবো। দেখো, তাহলে আই নম্বর কি বলা হয়েছে? রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, তাহলে কি হবে লাইনটা? হঠাৎ করে দেখা হলো কার সঙ্গে? শ্রাবণীর সঙ্গে। আমরা লিখবো হঠাৎ করে আগে নিয়ে আসবো, রাস্তায় দেখা, দেখো রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, তাহলে আমি লিখবো, এখানে লিখতে পারি না যে, এটা লিখছি সাডেনলি, SUDDENLY, সাডেনলি, তাহলে সাডেনলি আই মিট, MET, তাহলে এটা পাস্টে আছে, তাই না? পাস্টে আছে, MTT, পাস্ট ফর্ম হলো মিট, MET, মিট, তাহলে আই মেট, তাহলে কি হবে?
রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, তাই মেট কার সঙ্গে? শ্রাবণীর সঙ্গে দেখা হলো। আই মেট শ্রাবণী অন দ্য রোড। সাডেনলি আই মেট শ্রাবণী, SRABANI, শ্রাবণী অন দ্য রোড, এখানে লিখছি আরও এডি। তাহলে কি বললাম যে রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, তাহলে সাডেনলি আই মেট শ্রাবণী অন দ্য রোড। বাক্যটা বুঝে জাস্ট তৈরি করতে হবে। আচ্ছা, যে আমি তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই। তাহলে এই লাইনটা আমরা কিভাবে করতে পারি? দেখো, সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, তাহলে হি ইজ লিখতে পারি সে হয় আমার যতটা, সে হয় তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, তাই তো, আমারও ততটাই। তাহলে বলতে পারি হি ইজ অ্যাজ ইন্টিমেট, ইন্টিমেট মানে কি? ইন্টিমেট মানে ঘনিষ্ঠ, INTIMAT, হি ইজ অ্যাজ ইন্টিমেট টু ইউ অ্যাজ আই অ্যাম, হি ইজ অ্যাজ ইন্টিমেট টু ইউ অ্যাজ আই অ্যাম। লাইনটা তাই কি আসলো? সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, তাহলে সে হয় অ্যাজ ইন্টিমেট, যেমন ঘনিষ্ঠ, টু ইউ অ্যাজ আই অ্যাম, মানে সে তোমার যতটা ঘনিষ্ঠ সে আমার ততটা ঘনিষ্ঠ। বাক্যটা এরকম। এগুলো ডিগ্রি জানো, ডিগ্রি তোমরা যারা পারো তারা অবশ্যই বুঝতে পারছো ব্যাপারটা। তো দেখো, আমরা তোমাদের সঙ্গে WBSI ট্রান্সলেট, TRANSLATE ট্রান্সলেট, WBSI ট্রান্সলেটিং, আর তোমাদের KPSI ট্রান্সলেটিং। তো প্রিভিয়াস ইয়ারটা আমরা কমপ্লিট করলাম, প্রিভিয়াস ইয়ার দুটো এই যেটা এসেছিল সেটা কমপ্লিট করলাম। এবার তোমাদের সামনে প্রতিদিন চেষ্টা করবো দেওয়ার, প্রতিদিন কমসে কম একটা করে ট্রান্সলেটিং যদি আমরা করি, মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভগুলো, তাহলে দেখবে ওইখান থেকে তোমাদের একটা করতে সেন্স তৈরি হবে, এবং সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষা হলে গিয়ে একদম 100% ফল পেয়ে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা সপ্তাহে একটা থেকে দুটো করে রিপোর্ট লেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে তোমাদের দেখবে সামনে যে KPSI আছে, মিসলিনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, সেগুলো একদম জলের মতো সব ইজি হয়ে যাবে, অন্তত ইংলিশ পার্টটা। এছাড়াও যে ম্যাথের পার্টটা আছে আমরা সেগুলো সব কমপ্লিট করবো। শুধুমাত্র তোমাদের নয়, শুধুমাত্র তোমাদের ইংলিশই নয়, সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথের পার্টটা উঠবে। আর আমাদের চ্যানেলে স্পেশালি কিন্তু আমরা ম্যাথ, ইংলিশ, জিকের জন্য স্পেশাল। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এর পিডিএফটা কিন্তু আমরা অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে নিতে পারো। চলো